সুপ্রিয় দর্শক, নিশ্চিত করেই শোভন কর্মপরিবেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2022 উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং পেশাগত দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে 2003 সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও'র উদ্যোগে প্রতি বছরের 28 এপ্রিল বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক পালন হয়ে আসছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য সামনে রেখে আইএলও'র সদস্যভুক্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারও 2016 সাল থেকে এই দিবসটি উদযাপন করছে। যে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, উৎপাদন বাড়ছে, দেশের রপ্তানি আয় বাড়ছে, সেই শ্রমিকদের জন্য সুরক্ষিত কর্মস্থল ও কর্মপরিবেশ তৈরিতে সরকার বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে। সরকারের নানান উদ্যোগে দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান এবং কারখানা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। তবে এখনো নানান চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে শিশু শ্রম শূন্য নামিয়ে আনা, নারীর প্রতি সহিংসতা পুরোপুরি রোধ করে তাদের জন্য আরও বেশি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা, কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত ঝুঁকি মোকাবেলার পাশাপাশি যোগ হয়েছে কোভিড মহামারী। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের উদ্যোগ নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের এই বিশেষ আয়োজনে। আলোচনা করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ এহসান এলাহি, আইএলও'র আরএমজি প্রোগ্রামের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মিস্টার জর্জ ফোলা এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব মোহাম্মদ নূর কুতুব আলম মান্নান। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। যাচ্ছি মূল আলোচনায়। জনাব এহসান এলাহি, আপনাকে আমাদের আজকে আলোচনা শুরু করছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে 2016 সাল থেকে জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত হচ্ছে। এই দিবসটি কেন তাৎপর্যপূর্ণ এবং এই দিবসটি উপলক্ষে কি কি উদ্যোগ আপনারা নিয়েছেন? ধন্যবাদ। আজকের আমাদের এই যে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2022, এইটা আসলে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। আমাদের একটা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা আছে 2013, এর আলোকেই আমরা 2016 সাল থেকে এই দিবসটি পালন করে আসছি। ভেরি রিসেন্টলি আমরা 2020-এর একটা ছোটখাটো একটা পলিসি করেছিলাম যে আমরা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেব। কোভিডের কারণে একটু পিছিয়ে গিয়েছে, তারপরেও আমরা সাকসেস, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। আমরা 2021 সালে 30টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছি। এবং আপনি শুনে খুশি হবেন, গোটা ওয়ার্ল্ডে যত গ্রিন ফ্যাক্টরি আছে এর বেশিরভাগই বাংলাদেশে অবস্থিত। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসবো জনাব মান্নান। বর্তমানে বাংলাদেশের শিল্প কারখানার কর্মপরিবেশ কতখানি শ্রমিক বান্ধব কিংবা কতখানি শ্রমিক সহায়ক বলে আপনি মনে করেন? এখন এ পর্যন্ত আমরা যেটা অবস্থাটা দেখেছি, যে আজ থেকে 10 বছর আগে যে অবস্থাটা ছিল শ্রমিকদের জন্য, শ্রমিক বান্ধব যে পরিবেশটার অভাব ছিল, এখন অনেকটা আমরা সেখানে সফলতা অর্জন করেছি। আমাদের মাননীয় সচিব সাহেব এটা করেছেন যে আমাদের বোধহয়, আমার ধারণা যে অল্প কয়েকদিনের মধ্যে, এই বছরের মধ্যে হয়তো আমরা শ্রম আইনটাকেও সংশোধনে যেতে পারবো বলে মনে করছি। তাতে দেখা যাবে 2022 সালে শ্রম পরিবেশ অনুযায়ী শ্রমিকদের আরো বেশি সুবিধা কিভাবে দেয়া যায়, মালিক পক্ষকে ঠিক রেখে, সেটাকে সামনে রেখেই আমরা কিন্তু একটা সমবান্ধব শ্রমবিধি একটা প্রণয়ন করতে সক্ষম হয়েছে। এবং এখন যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেটা আগের যে কোনো পরিবেশ থেকে অনেক উন্নত পরিবেশে আমাদেরকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে। যে অসন্তোষগুলো বিরাজ করছিল, এখন মোটামুটি কিন্তু সেটা একটা লেভেলাইজ হয়েছে, একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে। এটা ভালো লক্ষণ। এবং শ্রমিকদের শ্রমিক বান্ধব পরিবেশের উন্নতি হচ্ছে। এজিটেশনটা না থাকাটা কিন্তু সেটা প্রমাণ বহন করে। এই যে বেতন বোনাস সময় মতো পাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটাই কতখানি, এটা এখন ওই যে একটা কথা হচ্ছে যে শ্রমিকদের সাথে সাথে এটা মালিক পক্ষের যে সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, তাদের মানসিকতাকে যেভাবে ডেভেলপ করাটা উচিত ছিল, হয়তো আমরা কিছুটা পিছিয়ে আছি। আমরা আশা মানে সেই গতিতে সেই মানসিকতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে, ধীরে ধীরে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। মিস্টার জর্জ ফোলা, whose responsibility is it to ensure safety and health at the workplace? Thanks. The short answer to that is everybody who's involved with the regulation, with the management or occupation activities within the workplace.
So I think at national level, it's essential that the government as a whole, and that includes all the relevant ministries, commit to a process of ensuring an awareness of health and safety issues, which then and that they put as a priority in the national on the national agenda the protection of workers in the workplace. Then the government also would need to provide all the means and the resources to ensure that an awareness generally in the public is maintained, and on all the occupational safety and health risks, hazards, and the means of preventing them and controlling them. So I think all modern occupational safety and health regulation defines a system of duties and rights of the employer and the employee. And in those documents, the main responsibility for the application of that is with the employer. The workers then have the right to be informed about anything that is being implemented relating to OSHA in the workplace. So an important thing then is the collaboration between the worker and the employer, and that is something which is stated in all the ILO conventions which deal with occupational safety and health. Convention 155, which is this occupational safety and health, and 187, which defines frameworks for occupational safety and health. So it's with the employer is the main responsibility. They responsible for ensuring the workers' safety, and that includes applying all the national legislation, the compliance with the national legislation. They're entrusted to assessing the risks associated with the work being done in the environment, and taking measures to control or prevent those risks. Then they're also responsible for ensuring that workers are made aware of those risks. They're trained in the measures that they're implementing, and that they understand the relevance of the measures that the employer is imposing, so that they can apply it in a more effective way. And then there's the employers' associations also, which have an important role in helping the individual employers with their duties in promoting this. And then when it comes to the workers on the workers' side, it's important that they collaborate with the employer, understanding what the roles are. They give their input into that as well, so that with this collaboration, they can effectively implement the control and preventative measures required. Well, Mr. Jasfalar, thank you very much. I'll come back to you again. জনাব এহসান এলাই, কর্মক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আপনার কি পদক্ষেপ ছিল? ধন্যবাদ। এই ধরনের মহামারী পৃথিবী একসাথে বসে কখনো কেউ দেখেনি। এই ধরনের মহামারী ক্ষেত্রে আমরা আইএলও'র সহায়তায় আমরা প্রথমেই কর্মক্ষেত্রে কোভিড-19 প্রতিরোধ ও সচেতনতা, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য বিষয়ক একটা নির্দেশিকা তৈরি করেছিলাম আমরা। সেই নির্দেশিকা 25,000 ছাপিয়ে এটা আমরা যত আমাদের দপ্তর, অধিদপ্তর, বিভিন্ন কর্পোরেশন এবং যারা স্টেক হোল্ডার এবং আমাদের মন্ত্রণালয়, এটা আমরা ডিস্ট্রিবিউট করেছি। এটাতে ক্লিয়ারলি বলা ছিল কিভাবে কি করতে হবে এই নির্দেশিকায়। আর আমাদের এই যে ডাইফি, যেটা নিয়ে আজকে আপনি বলেছেন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এটা ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ এন্ড এস্টাবলিশমেন্ট, এর 23টি অফিস আছে বাংলাদেশে। আমার এই 23টি অফিসে আমার উপমহাপরিদর্শক মানে ডিআইজি লেভেলের কর্মকর্তারা আছেন এবং তাদের অধীনস্থ কর্মচারী আছেন। তাদের মাধ্যমে তাদের যে একটা ক্যাচমেন্ট এরিয়া আছে, কারকুন এলাকা, প্রত্যেকটি এলাকায় যতটা শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোতে তারা আমাদের ইন্সপেক্টর গিয়েছেন, এই লিফলেট বিতরণ করেছেন এবং সচেতনতামূলক এই নির্দেশকের আলোকে কিছু প্রশিক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা দিয়ে দেখভাল করেছেন
এবং মনিটরিং করেছেন। তাছাড়া আমাদের একটা এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি আছে কলকারখানায় শ্রম অসন্তোষের জন্য, সেই কমিটিকেও আমরা কাজে লাগিয়েছি। তাছাড়া আমরা করোনা ভাইরাস প্রিভেন্টিভ কমিটি গঠন করেছিলাম। এর মাধ্যমে আমরা এই 23টি কমিটির মাধ্যমে আমরা এই কাজগুলো মনিটরিং করেছি। আমরা টিসিবির মাধ্যমে আমরা ইনভাইট করে ওই ট্রাক নিয়ে গিয়েছি এবং শ্রমিকরা যাতে বোকানাঙ্গা না থাকে, স্বল্প মূল্যে খাবার খেতে পারে, এই ব্যবস্থাগুলো। ধন্যবাদ জনাব মান্নান। শ্রমিকরা যেন বোকানাঙ্গা না থাকে, তারা যেন সুরক্ষিত থাকে, সেই জন্য তারা নানা উদ্যোগ নিচ্ছেন। আমার প্রশ্ন, তো শ্রমিকদের কল্যাণে আপনাদের কি কার্যক্রম রয়েছে? আমরা সাংগঠনিকভাবে যখন যে বিষয়টা সরকার আমাদের দিয়েছেন, আমরা সেটা শ্রমিকদের বন্টন করতে পেরেছি। এটা একেবারে যে ব্যাপক আকারে ছিল সেটা ছিল না। এবং সার্বিকভাবে যেটা হচ্ছে যে আমরা শ্রমিকদেরকে যদি উপকার করতে চাই, তাহলে আগে মডিফাইং রেশনিং সিস্টেমটা চালু করতে হবে। আমরা যদি মডিফাইং রেশনিং সিস্টেমটা মিলে কলকারখানায় চালু করতে পারি, তাহলে যে টিসিবির মাধ্যমে যেটা দেয়া হচ্ছে, যেটা আমার পাকিস্তান আমলে দেখাচ্ছিল, এবং এমনকি বঙ্গবন্ধুর আগেও, আমরা 75-এর আগেও মডিফাইং রেশনিং সিস্টেমের আওতায় ছিলাম। সেটাকে হঠাৎ করে 77-এর পরে বাদ দিয়ে দেওয়া হলো। আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলোকে যদি আমাদের মোকাবেলা করতে হয় এবং তাদের যদি সত্যির খাদ্য নিরাপত্তা দিতে হয়, পুষ্টিগুণ খাদ্য দিতে হয়, তাহলে এটা একটা আদারওয়াইজ পলিসি হিসেবে আমরা গ্রহণ করতে পারি, যেন তাদের রেশনিং এর ব্যবস্থাটা করা অতীতে ছিল। ছোট কারখানাগুলোর কথা বাদ দিলাম। তো এটা ম্যানেজমেন্টের খুব প্রবলেম। এখন অনেকে ভাববে যে এটা বোধহয় একটা প্রবলেম হয়ে যায়, এটা তা নয়। তো করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, সেইভাবে তো পারবো না, সরকার সাহায্য না দিলে আমরা তো সেখানে যেতে পারবো না। আর সরকারের প্রতুলতার অভাব তো যথেষ্টই আছে, আমাদের এটা স্বীকার করে নিয়েই কথা বলতে হবে, আমাকে চাইতে হবে। তো আমরা যতটুকু পেরেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং প্রতিটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। আমরা যে মোকাবেলা করতে পেরেছি এবং আপনাদেরও সহযোগিতা ছিল সেখানে, এটা একটা স্মরণীয় ঘটনা। অনেক ধন্যবাদ মিস্টার জাফর। What is the benefit of occupational safety and health of the society? The benefits. Well, I think safety at the workplace should be firmly communicated as a right or as a value that's inherent in all work, in all aspects of work. I think the obvious benefits of safety and health is reduction in the injuries, the workplace accidents, injuries, diseases that result from that, which has an effect on the workforce. And being able to eliminate that makes for a happier, and from a business point of view, then it's you get better productivity, better quality, which results in the end in better profitability as well. So a strong OSH culture or a well-enforced OSH culture should help the workers make the workers more comfortable in raising issues in the workplace, raising problems, talking about the risks and the dangers that they're facing, so that they can communicate that back to the employer. And if there's some sort of collaboration, work out together what the best way is to attend to those issues. So it promotes a dialogue between worker and employer, which is necessary, because it's the worker who's facing the problem at the coalface, we should say, and often can give better input than the employer as to how to solve that problem. Well, thank you very much. Thank you, Mr. George Forer. জনাব এহসান এলাহী, দেশের কারখানা ও প্রতিষ্ঠানগুলোতে পেশাগত স্বাস্থ্য ও সেফটি লক্ষ্যমাত্রা অর্জনে আপনার মূল্যায়ন কি? কতখানি সফল মনে করছেন নিজেকে? শুনবো একটি বিরতির পরে। দর্শক, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2022 উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2022 উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। আমরা ফিরছি আলোচনায়। জনাব এহসান এলাহী, দেশের কারখানা প্রতিষ্ঠানগুলোতে পেশাগত স্বাস্থ্য ও সেফটির লক্ষ্যমাত্রা অর্জনে আপনার আত্মমূল্যায়ন কি, সেটাই আমি
বিরতির পূর্বে আপনার কাছে জানতে চেয়েছিলাম। আমি প্রথমেই বলছি যে আমাদের জাতির পিতা 1972 সালে যখন আমরা আইএলও'র মেম্বার হই, ওনার নেতৃত্বেই, এবং শুনে আশ্চর্য হবেন, একই দিনে 1972 সালে আইএলও'র সাথে আমাদের অনেকগুলো দিক নির্দেশনা থাকে, অনেকগুলো ম্যান্ডেট থাকে, 29টি কনভেনশন, 5টি কোর কনভেনশন সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই সিঙ্গেল ডে তিনি রেটিফাই করেছেন। আজকে স্বাধীনতার 50 বছর। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আর মাত্র 60টি করেছে। তার মানে আইএলও কনভেনশন আগে 29, আর এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লাস্ট আরো একটা করেছেন, এইটি সহ 60টি, তাহলে টোটাল আমরা 36 করেছি। এর মধ্যে আইএলওর যে কোর কনভেনশন 8টি, আমরা 8টি প্রতিপালিত করেছি, রেটিফাই অনুসমর্থন করেছি। এবং শেষ যেটা, সেটা হলো মিনিমাম এজ টু দ্য এন্ট্রি লেভেল অফ ওয়ার্কার, মানে একদম ন্যূনতম এজ কত হবে। আমরা আমাদের লেবার একটি আছে 14, যিনি 14 বছর পূর্ণ করেন নাই তিনি শিশু, তো 14 নিচে কেউ কর্মে প্রবেশ করতে পারবে না। এইটা আমরা চাইল্ড লেবার, এখন এটা আমাদের সুবিধা হবে, চাইল্ড লেবার নিশ্চিত, মানে আমরা এই অনুসমর্থন করে আইএলও ম্যান্ডেট আমরা নিলাম। মানে আপনি যেটা বলেছেন যে আমাদের আত্মকর্ম মূল্যায়ন, আমাদের এই যে কিছু দুর্ঘটনা ঘটেছিল 2012-13 সালে, তারপরে আমরা আবার মাথা ঘুরে দাঁড়িয়েছি। মেইনলি প্রতিষ্ঠানগুলো, কারখানাগুলো পরিদর্শন করে আমাদের এই আজকে যারা অনুষ্ঠানটা, আমার ডাইফি মানে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এখানে আমাদের কিছুটা লোকবল সংকট ছিল। এই কারণে আমরা এই পরিদর্শনটা যথাযথ করতে পারতাম না। আমরা রিসেন্টলি 345টা পোস্ট পেয়েছি, এবং আমরা আরো 600 থেকে 700 ইন্সপেক্টর পদ সৃষ্টি করবো। তবে এগুলোতেও কথা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আইএলও কিছুটা সময়াবদ্ধ পরিকল্পনা দিয়েছিল আমাদেরকে, যে তোমাদের এই ক্ষেত্রে কিছুটা অগ্রগতি করতে হবে। পেশাগত স্বাস্থ্য যদি দেখতে হয়, সুরক্ষা সেফটি যদি কলকারখানা দেখতে হয়, তাহলে এগুলো বাড়াতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এটাতে চলে আসছি। শুধু তাই নয়, আমরা ডিজিটাইজ ওয়েতে, যেমন লিমা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, ডিজিটাইজ ওয়েতে এখন পরিদর্শন ব্যবস্থা আমরা করতে পারছি, যেটার মাধ্যমে আমরা স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট প্রদান করতে পারি। আমরা এখন এই একটা সেফটি ইউনিটে আমাদের এআইজি ডিআইজি লেভেলে অফিসার দিয়েছি, তারা লুক আফটার করে বিভিন্ন কারখানা প্রতিষ্ঠান দপ্তরগুলো। এবং এই হ্যান্ডসফুড যেখানে যে দুর্ঘটনা ঘটে, আমাদের ইন্সপেক্টররা যায়। শুধু তাই নয়, এগুলা দেখে তারা সাজেশন দেয় এবং সেগুলো পরবর্তীতে ইমপ্লিমেন্ট হয়। ধন্যবাদ আপনাকে জনাব মান্নান। শ্রমিকের পেশাগত স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে আর কি কি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন? আপনি পরামর্শ শুনতে চাই। এখন তো যেটা শিল্পায়ন ঘটছে, সেটা দেখা যাচ্ছে আমরা বহুতল ভবন ব্যবহার করছি। বহুতল ভবন নির্মাণ যখন হচ্ছে, আমরা যখন ব্যবহার করছি, যখন এটাকে নিয়ে যাচ্ছি, তখন এটা ফাংশনাল বিল্ডিং যেটা হবে, সেই ফাংশনাল বিল্ডিং, যে বিল্ডিং এ মেশিন পত্র স্থাপন করা হচ্ছে 1 তলা 2 তলা 3 তলায়, তার স্ট্রাকচারটা কেমন হবে, এইটার ব্যাপারে কিন্তু এখন আমাদের কিছুটা ঘাটতি থেকে গেছে। আমার মনে হয় এই টেকনোলজিটা বোধহয় আমাদের খুব বেশি দিনের তো নয়, সে কারণে হয়তো পিছিয়ে আছে। আমার মনে হয় এইদিকে আমাদের সকলকে নজর দেওয়া উচিত, যে সমস্ত বহুতল বিশিষ্ট কারখানাগুলো হবে, তার মেজারমেন্টটা কি হবে, সেই কারখানাটা কিভাবে তৈরি হবে, তার স্ট্রাকচারাল এইটা গঠনটা কেমন থাকবে, এবং তার এই যে ওয়েট বেয়ার ক্যাপাসিটি কতটুকু হলে, কিভাবে হলে সেটা ওয়েট বেয়ার ক্যাপাসিটিটা থেকে যাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে এনে তারপরে আমরা এই ফাংশনাল বিল্ডিং গুলো তৈরি করি। আমার মনে হয় যে এই যে নিরাপদে, যেমন রানা প্লাজার দুর্ঘটনা ঘটেছিল, তাজরির যে ঘটনা ঘটেছিল, এই সমস্ত ঘটনার থেকে আমরা শ্রমিকদেরকে, এবং শ্রমিক শুধু না, মালিকদেরকে রক্ষা করতে পারবো, দেশের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ধারণা যে এটা অত্যন্ত বাঞ্ছনীয়। শুরুর দিকে যে বাংলাদেশে এখন উদাহরণ সৃষ্টি করেছে, না এখানে আমার কাছে আছেও, তাই এখানে কন্টেন্টসের মধ্যে আছে যে এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমরা কিন্তু একটা রোল মডেল হয়ে গেছি। সুতরাং এখানে মালিক শ্রমিকের উভয় পক্ষের যে একটা হৃদয় পরিবেশ এটা বিরাজ করছে, এটার থেকে এটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু মালিকদেরকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে শ্রমিকদের মান উন্নয়নের ক্ষেত্রে, তাদের শিক্ষা দীক্ষা ইত্যাদি যে ক্ষেত্রে, ছেলে মেয়ের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তাদেরকে একটু নজর দিতে হবে। উন্নয়নের সাথে সাথে তাদের শিক্ষাগত যোগ্যতাটা বাড়িয়ে তুলতে হবে। তাদের বেতন যে হারে বেতনটা আসে বর্তমান, যে
আমাদের এই অবস্থা, তাতে করে তাদের এটা কুলিয়ে আসে না। তারা এখনো সেই দারিদ্রতা থেকে মুক্তি পায়নি। আমার ধারণা তাদের যে বেতনটা পায় এখনো সেভাবে চলতে পারে না। সেই কারণে আমি আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব, মালিক পক্ষের কাছে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব যে এই বিষয়টা আপনারা একটু নজরে আনেন। তারা যেন একটু ভালোভাবে চলতে পারে, তারা যে সমাজে তাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে পারে, সেই দিকে নজর দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। মিস্টার জর্জ ফরার, what new challenges did the COVID-19 pandemic to occupational safety and health? What can we do to overcome these challenges? Yeah, so the COVID pandemic brought additional hazards to everybody in the whole population, but especially to people going into the workplace with the new emergency regulations and the new work practices that had to be employed. So I think we've alluded to the importance of social dialogue in developing an effective OSH. It was shown by this pandemic how critical it is to have those systems in place to be able to react to and adapt to the new situation and be able to implement that. So social dialogue played a vital role in addressing the complex situation of COVID-19. And throughout the world, throughout the crisis, we could see that governments that prioritized active participation of employer and workers groups in addressing the OSH governance and collectively come up with solutions in policy, they were able to effectively implement that and adapt to the crisis in a much better way. So I think the message that came out of that was reinforce your social dialogue mechanisms to handle your day-to-day issues, and then when the crisis arrives, you'll be in a much better position to address that. And then involve the workers in the safety committees. They played a very important part in bringing that down to shop floor level. And so the message, again, is reinforce those, pay attention to those social dialogue mechanisms in the workplace, and you'll be much better prepared in future. Well, thank you very much. জনাব এহসান এলাই, পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আপনার কাছ থেকে এটা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। এই যে একটু আগে আমি বলেছিলাম, আমাদের কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর এবং তার 23টি কার্যালয় আছে। এর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো শ্রমিকের যে কোনো ধরনের অভিযোগ সরাসরি টেলিফোন, ইমেইল আমরা গ্রহণ করি এবং তার নিষ্পত্তির ব্যবস্থা করি। এবং এটা হেল্পলাইন, টুল ফ্রি হেল্পলাইন আমরা করেছি। এটা 16357, আপনি ফোন করে দেখতে পারেন। এবং সেখানে এই যে মাতৃকালীন ছুটি ঘন্টা পাওনা দিই, তাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, তাকে ওভারটাইম দিচ্ছে কিনা, যে কোনো ধরনের যে কোনো অভিযোগ আমরা নিয়ে আমরা ওই সংশ্লিষ্ট যে জেলায় আমার অফিস আছে সেই অফিসে প্রেরণ করি, এবং নিষ্পত্তির হার এক্সেলেন্ট। আর ভবিষ্যৎ পরিকল্পনা আপনি বলছেন সেটা হলো যে আমরা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অব অ্যাকশন আমরা ওয়াশ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ 2021 থেকে 2030 এইটা আমরা অ্যাকসেপ্ট করেছি। এবং তার আলোকে আমাদের অনেকগুলো কাজ আছে। যেমন অলরেডি আমরা একটা পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটাকে সংক্ষেপে NOHSRTI, রাজশাহীতে আমরা কার্যক্রম স্টার্ট করেছি। এই জুনে এটা কমপ্লিট হবে, প্রথম এই ধরনের প্রশিক্ষণ এবং গবেষণা ইনস্টিটিউট। আর আমাদের বাংলাদেশে এই পর্যন্ত এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ইনজুরি স্কিম অথবা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স প্রোটেকশন স্কিম, এটা অনেক দিন থেকে চলে আসছে, যে অ্যাক্সিডেন্ট অথবা এককালীন ক্ষতিপূরণের জন্য কিছু পায় না। আমাদের দুটো ফান্ড আছে, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, শ্রমিক কল্যাণ কেন্দ্র একটা কল্যাণ ফাউন্ডেশন আছে আমার মন্ত্রণালয়ের আন্ডারে, আর আরএমজি সেক্টরের জন্য সেন্ট্রাল ফান্ড আছে। হ্যাঁ, শুধু আরএমজির জন্য সেন্ট্রাল ফান্ড, তাহলে দুটো ফান্ড আছে আমার এখানে। কিন্তু আমরা এককালীন কিছু দেই। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সহ আইএলও সবাই বলছিল এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স স্কিম একটা করা দরকার। তা আপনি মানে আমাদের দর্শক শুনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে একটা পাইলট প্রকল্প নিব, যেটা স্টার্ট হয়ে যাবে আগামী মাসে। এটা দিয়ে আমরা আমাদের যে সেন্ট্রাল ফান্ডের আওতায় আমরা 5 বছরের কার্যক্রম চালাবো। এটা এই শুধু এককালীন না, আমরা এই যে ওয়াশ দিবস পালন করছি, এটাও একটা আমাদের পরিকল্পনা, প্রতি বছর করব। এবং এবছর আমরা পারি একটা অংশ, এবং আমরা ওই যে বললাম কলকারখানা প্রতিষ্ঠান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অথবা ভালো কারখানাকে আমরা পুরস্কার দিব, সেটাও যাচ্ছি। আর আমরা এই যে বিভিন্ন ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর,
আমার ইন্সপেক্টরদের কিভাবে তারা তদন্ত করবে, তাদের কমপ্লেইন বা যে অভিযোগগুলো আসবে কিভাবে নিষ্পত্তি করবে, তারপরে তাদের যে অ্যাক্সিডেন্টাল বা লেআউট প্ল্যান কিভাবে এটা অ্যাপ্রুভ করব, এই ধরনের 4টি SOP আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। এর নির্দেশনা, এর নিয়মেই আমাদের ইন্সপেক্টররা কাজ করছে। এই যে ইন্সপেক্টর যারা আছে তাদের তো প্রশিক্ষণের ব্যবস্থা করছি, বিশেষ করে এই যে ইন্ডাস্ট্রিয়াল সেফটি এবং এই যে ফায়ার যে বোঝানোর ব্যাপার, সেগুলোর জন্য স্পেশালি তাদেরকে ট্রেনিং এর ইঞ্জিনিয়ারদের ব্যবস্থা করছি, যাতে তারা খুব সহজে আমাদের এই কারখানাগুলো লেআউট প্ল্যান থেকে আরম্ভ করে সেফটি সিকিউরিটি দেখতে পারে। এই ধরনের প্রশিক্ষণের আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যেটা বলছিলাম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, এটাতে কিন্তু আমরা কি কি করব, কোন বছর কি করব, এই ধরনের অনেকগুলো কথাবার্তা আছে। আর সর্বশেষ বলি, আমাদের এসডিজিতে 8.7 বলা আছে যে আমাদেরকে 2025 সালের মধ্যে টোটাল চাইল্ড লেবার এলিমিনেশন করতে হবে বাই 2025, এবং সে লক্ষ্যে আমাদের মন্ত্রণালয়ে একটা প্রকল্প আছে। সেটা কি আপনার কাছে এই সময় দাঁড়িয়ে চ্যালেঞ্জ হিসেবে মনে হচ্ছে না? হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই চ্যালেঞ্জ, এবং সেটার জন্য আমরা অলরেডি সিটি কর্পোরেশন সহ 14টি এলাকা, যত সিটি কর্পোরেশন, আমরা 1 লক্ষ শিশুকে এই সমস্ত শ্রম থেকে এনে তাদেরকে 6 মাস প্রাতিষ্ঠানিক শিক্ষা, 4 মাস দক্ষতা উন্নয়ন করে সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা 1 লক্ষ শিশুকে শিশু শ্রম মুক্ত করব, এবং একটা বিরাট মেগা প্রকল্প নিব। সেখানে আরো আমাদের 10টা-11টা মিনিস্ট্রি ইনভলভ হবে। আমাদের এই যে পরিকল্পনাটা আছে যে আমরা 2025 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজির একটা নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা, প্লাস আমাদের কনস্টিটিউশনেও বলা আছে যে কোনো চাইল্ড লেবার থাকবে না। তো এই সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি এবং এটা মেগা প্রকল্প নিব, এবং আশা করছি আমরা সাকসেস হব 2025 সালের ভিতরে মধ্যে, মানে টোটাল শ্রম মুক্ত এলাকা আপনারা ঘোষণা করতে পারবেন। অনেক সুন্দর। এই কথার মাধ্যমে, আমাদের এই আলোচনার মাধ্যমে সবাই সেটা জানতে পারবে, এবং আমরা নিশ্চয়ই সেই টার্গেটে থাকবো। আপনি কিন্তু আজকে বলে ফেলেছেন, রাইট? জি, এই লক্ষ্যে আমরা কাজ করেছেন। জি জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2022 উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানটি আজই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।